কথায় বলে রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে। আসলেই তো তাই। কোনো শহর বা সভ্যতা গড়তে শুধু ইট বালু আর লোহা দিলেই হয়ে যায়, নাকি দরকার হয় পরিকল্পনা, বিনিয়োগ আর শক্তিশালী ভিত্তি? আর বাংলাদেশের নির্মাণ খাতে সেই ভিত্তির বড় অংশ জুড়ে আছে সিমেন্ট শিল্প। দেশে বছরের উৎপাদন প্রায় 6 কোটি টন, বিনিয়োগ ছাড়িয়েছে হাজার কোটি টাকা। এই খাতে জড়িয়ে আছে লাখো মানুষের কর্মসংস্থান। কিন্তু এখানে টিকে থাকা মানে শুধু ব্যবসা নয়, বরং প্রতিদিন নতুন করে নিজেকে গড়ে তোলা। কেননা প্রতিযোগিতার বাজারে প্রতিনিয়ত ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রতিযোগীরা। সেই যুদ্ধে কেমন করছে সিমেন্ট শিল্প, তা জানতেই আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিয়াম সিটি সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসানকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব মাহমুদ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার এই আয়োজনে, কিন্তু ফোর্থ সিজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এর আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল, তখন আপনি যেই দায়িত্ব ছিলেন, এখন আপনি তার থেকেও বড় দায়িত্বে আছেন এই প্রতিষ্ঠানে। সেজন্য আপনাকে আমরা অভিনন্দনও জানাতে চাই। এবং দুটি দৃষ্টিকোণ নিয়ে যদি আমি তুলনা করতে বলি, আমি জিনিসটা এভাবে দেখতে চাই। এখনকার যে অর্থনৈতিক বাস্তবতা বা বিশ্বের যে বাস্তবতা, বাংলাদেশে আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে 6 কোটি টন বার্ষিক সিমেন্ট উৎপাদন হয়, যেটা আপনারা সবাই মিলে করেন। কিন্তু এখনকার চাহিদা অনুযায়ী আমি বোধহয় বলবো এটা ওভার ক্যাপাসিটি। আপনারা চাহিদার তুলনায় বেশি উৎপাদন করছেন। তাহলে প্রশ্নটা হচ্ছে, আপনারা কিভাবে ব্যবসায় টিকে আছেন, মুনাফা করতে পারছেন কিনা? থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং যে কোয়েশ্চেনটা আপনি প্রথমেই করেছেন, ইট ইজ রিয়েলি ভেরি হট টপিক আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রিতে। আমরা সবসময় ওভার ক্যাপাসিটিতে রান করে আসছি হিস্ট্রিক্যালি। যদি আপনি 2001 সাল থেকে দেখেন, আমরা ওভার ক্যাপাসিটিতেই আছি এবং এখনও আমরা ওভার ক্যাপাসিটিতে আছি। গত বছরেও আমাদের ক্যাপাসিটি যদি আমরা ধরি, এটা হচ্ছে 83 মিলিয়ন টনের বেশি। ডিমান্ড ছিল প্রায় 37 মিলিয়ন টন। সো প্রায় 45% হচ্ছে যে ক্যাপাসিটি ইউটিলাইজেশন। তো এই ধরনের ক্যাপাসিটি ইউটিলাইজেশন যখন থাকে, তখন কম্পিটিশন ইজ সো ভেরি হাই, সো ইন্টেন্স, যে যারা কোম্পানি, তাদের জন্য প্রফিট করাটা সত্যিই ডিফিকাল্ট হয়ে যায়। এবং আপনি দেখে দেখবেন স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড এরকম কিছু কোম্পানি আছে, তাদের পারফরমেন্স যদি দেখেন, ইউ উইল বি সেইং যে তাদের পারফরমেন্স আসলে অনেক খারাপ হয়ে গিয়েছে। জাস্ট আমি হয়তো একটা কোম্পানি এক্স ধরে নিতে পারেন। আমি দেখলাম গত বছরে তাদের রেভিনিউ গ্রো করেছে লাইক 8.4%, কিন্তু গ্রস প্রফিটে দেখলাম তাদের ইট ওয়েন্ট ডাউন বাই লাইক 16%, এবং অপারেটিং প্রফিট ওয়েন্ট ডাউন বাই লাইক 29%, নেট প্রফিট ওয়েন্ট ডাউন বাই 54%। তো তারা কিন্তু গ্রো করেছে বাই টেকিং অ্যাগ্রেসিভ ইনিশিয়েটিভস, কিন্তু আলটিমেটলি ইট হ্যাজ নট কাম ডাউন অর আপনার রিফ্লেক্টেড অন দেয়ার ফিনান্সিয়াল পারফরমেন্স। সো দিস ইজ হাউ উই আর অপারেটিং। তবে শুধুমাত্র একটা অথবা দুইটা বছরের পারফরমেন্স দিয়ে সিমেন্ট ইন্ডাস্ট্রিকে বিবেচনা করলে বা তাদের পারফরমেন্সকে বিবেচনা করলে সেটাও ঠিক হবে না। আমি মনে করি সিমেন্ট ইন্ডাস্ট্রি, ইট হ্যাজ এ সাইকেল। দেয়ার উইল বি সাম গুড টাইমস, দেয়ার উইল বি সাম ব্যাড টাইমস। ওভারঅল আপনার একটা লম্বা সময় 10 বছর অথবা 20 বছরের টাইম পিরিয়ডে, if this industry can make profit, then this actually gets justified. একটা জিনিস আপনার সাথে বোধহয় আমার আগে আলোচনা হয়েছে, মানে এই প্রসঙ্গটা নিয়ে আমি বিস্তারিত কথা বলতে পারিনি, কিন্তু অন্য যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সিমেন্ট কোম্পানির প্রতিনিধিরা যারাই আমাদের এই শোতে এসেছেন, তারা সবাই একটা কথা বলেছেন, দি আইডিয়া অফ ওভার ক্যাপাসিটি। এবং তারা সবাই বলেছেন যে আমরা ওভার ক্যাপাসিটি করেছি কারণ আমরা জানি যে বাংলাদেশের বাজারে সামনে খুব বড় ধরনের চাহিদা তৈরি হবে এবং এই মার্কেট আরও এক্সপ্যান্ড হবে। মার্কেট এক্সপ্যানশন আমি আপনার কথা থেকে ধরে নিচ্ছি যে যতটা দ্রুত আপনারা ভাবছিলেন ততটা হয়নি। অন দ্য সেম সিচুয়েশন, অন দ্য স্ট্যাটাস কো, আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সরকারি যে প্রকল্পগুলো রয়েছে বা গভর্নমেন্ট যে ইনভেস্টমেন্টগুলো রয়েছে ইনফ্রাস্ট্রাকচারে, সেটা কিছুটা এখন ধীরগতির হয়ে গিয়েছে। আমি এই বাস্তবতাটা জানতে চাই, এটার কি অবস্থা? আরেকটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিতে চাই, যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা ইনভেস্টমেন্ট কমে যায়, তাহলে অল্টারনেটিভ যে প্রাইভেট ইনভেস্টমেন্ট বা প্রাইভেট ইনিশিয়েটিভগুলো, সেগুলোর গতি কেমন? এটা একটা মানে যে দিকের কথা বললেন, সেটা একটা সিগনিফিক্যান্ট একটা দিক আমাদের ডিমান্ডের ক্ষেত্রে। গভর্নমেন্ট কনজামশন ইউজ টু বি লাইক 25% অফ টোটাল ডিমান্ড, এরকমটা ছিল, ইনক্লুডিং আপনার বড় বড় যে প্রজেক্টগুলো হচ্ছিল। এখন উই সি যে এ ধরনের বড় প্রজেক্টগুলো আসলে এখন হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে মাঝারি এবং ছোট যে ধরনের প্রজেক্টগুলো হচ্ছিল, সেখানেও কিন্তু প্রায়োরিটাইজেশন নিয়ে এসে সিলেক্টিভলি এই গভর্নমেন্ট প্রজেক্টগুলো হচ্ছে।
সেটার কারণে ওই সেগমেন্টে বা ওই সেক্টরে সিমেন্টের ডিমান্ডও কমে গিয়েছে, সিগনিফিকেন্টলি কমে গিয়েছে। এর সাথে যদি আমরা প্রাইভেট ইনভেস্টমেন্টের কথা বলি, উই ক্যান থিঙ্ক অ্যাবাউট কমার্শিয়াল সাইড, যে বড় বড় বিজনেস কংগ্লোমারেট যারা আছে তাদের তো ব্যবসার এক্সপ্যানশনের ক্ষেত্রে প্রজেক্ট করতে হয় এবং সেখানে সিমেন্টের দরকার হয়। তো আমরা সে জায়গাগুলোতেও দেখছি যে হচ্ছে ডিমান্ডটা কমে গিয়েছে, কারণ তাদের সেই এক্সপ্যানশনটা আসলে ওইভাবে হচ্ছে না। এবং রিসেন্টলি আপনি যদি দেখেন যে এলসিগুলো হচ্ছে, সেই এলসিতে এলসি ওপেনিং ইজ গ্রোয়িং আপ। এখানে আপনার হচ্ছে যে র ম্যাটেরিয়াল, সেক্ষেত্রেও ইট হ্যাজ এ ভেরি পজিটিভ ট্রেন্ড। কিন্তু যদি আপনি দেখেন ক্যাপিটাল ইকুইপমেন্ট, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রায় 30% ডিগ্রোথ রয়েছে। তার মানে কি, তারা আসলে প্রজেক্টে যাচ্ছেন না, এবং দ্যাট ইজ ওয়াই ওখানে কনস্ট্রাকশনের রিকোয়ারমেন্টও নাই এবং সাথে সাথে সিমেন্টের ডিমান্ডও ওখানে নাই। এরপরে আমি আসি প্রাইভেটের, আপনার হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরে। রিয়েল এস্টেট সেক্টরের অবস্থাও খুব একটা সুবিধাজনক নয়। তাদের যে কাস্টমারদের কাছ থেকে কালেকশনটা পাওয়া, আমরা জানি যে হচ্ছে পারচেজিং পাওয়ারটা কমে গিয়েছে, ওভারঅল পারচেজিং পাওয়ার। এটার কারণে অনেকেই যারা হয়তো ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন ঠিকমতো হয়তো টাকা পয়সা পরিশোধ করতে পারছেন না। তাদের এই সমস্যার কারণে রিয়েল এস্টেট কোম্পানিগুলো ওইভাবে কালেকশনটা তাদের কাছ থেকে পাচ্ছেন না, এবং দ্যাট ইজ ওয়াই তাদের যে একটার পর একটা প্রজেক্ট নিয়ে আসার যে ক্যাপাবিলিটি, সেটাও কিন্তু কমে গিয়েছে। অনলি দে আর রানিং অন দেয়ার এক্সিস্টিং প্রজেক্টস, এবং সেটারও প্রোগ্রেস খুব একটা সুবিধাজনক নয়। তো সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি একটা স্থবিরতা। বাকি যেটা থাকলো সেটা হচ্ছে যে আপনার মতো হচ্ছে ইন্ডিভিজুয়াল হাউস বিল্ডার, যাদের নিজস্ব বাড়ি করার হয়তো একটা স্বপ্ন আছে, এই প্রবণতা তো বেড়েছে, ক্যাপাবিলিটি, রাইট, এই প্রবণতা বেড়েছে। এবং ইন্টারেস্টিংলি আমরা একটা ট্রেন্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রেমিটেন্স কিন্তু বাড়ছে। গত বছরের তুলনায় এই বছরের 9 মাসে রেমিটেন্স প্রায় আপনার 28% বেড়েছে। এবং উই হ্যাভ এ স্টাডি, সেটা হচ্ছে যে রেমিটেন্সের যে পরিমাণ টাকা আসে সেখান থেকে প্রায় 15%-এর মতো টাকা পয়সা কিন্তু আপনার হাউজিং কনস্ট্রাকশনে চলে যায়। সো দ্যাট ইজ বেসিক্যালি ড্রাইভিং দ্য নিড ফর দ্য কনস্ট্রাকশন, এবং সেখানেই বেসিক্যালি এখনকার সিমেন্টটা যাচ্ছে। তো উই আর ভেরি লাকি যে আমরা এ ধরনের একটা গুড রেমিটেন্স ইনফ্লোর মধ্যে আসি, যেটার কারণে সিমেন্ট কোম্পানিগুলো এখনও চলতে পারছে। তার মানে আপনি বলছেন যে যেহেতু রেমিটেন্সের ফ্লো বেড়েছে, আমি ধরে নিচ্ছি যে প্রান্তিক পর্যায়ে মানুষের সিমেন্ট ব্যবহারের চাহিদা আরও বেড়েছে। সেটা যদি হয়ে থাকে, সাথে একটা ইনিশিয়েটিভ আমরা মাঝখানে দেখতে পাচ্ছিলাম, যদিও এটা এখন কি গতিতে আছে সেটা জানার জন্যই প্রশ্নটা করা, সেটা হচ্ছে সড়কগুলো, সেগুলো হচ্ছে সিমেন্ট দিয়ে বাধাই করে একদম আরসিসি কংক্রিট যেটাকে বলে সেটা দিয়ে তৈরি হবে, এমন একটা ইনিশিয়েটিভ নেওয়ার পরে আপনারও বেশ খুশি হয়েছিলেন। সেটার কি অগ্রগতি? এখন যদি আমরা এই পরিস্থিতি দেখি, সেক্ষেত্রে আমরা অগ্রগতি দেখে আসছি। আপনি রিসেন্টলি যদি ঢাকা থেকে নর্থ এই রোডে গিয়ে থাকেন, আমরা সাসেক রোড বলে থাকি, ওই সাসেক রোডের সিগনিফিক্যান্ট একটা অংশ কিন্তু এই কংক্রিট দিয়েই করা। সো এটা যে পরিকল্পনায় ছিল, সেই পরিকল্পনাকে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এটা প্রতিফলনও দেখেছি, এবং আমরা ভবিষ্যতে এটা আরও দেখব, সেটা আমি পজিটিভলি দেখছি। আর প্রান্তিক মানুষের ব্যবহার বেড়েছে, যেহেতু গ্রাম পর্যায়ে ঢাকার বাইরে অন্যান্য অঞ্চলে আসলে পাকা বাড়ি তৈরির প্রবণতা বেড়েছে কিনা? আমরা তো এটা দেখলে অনেক সময় বুঝতে পারি যে না, আসলে মানুষের লিভিং স্ট্যান্ডার্ড কোন অবস্থায় আছে, সেই ট্রেন্ডগুলো তার মানে বাড়ছে। যদি একটা উপাত্তের দিকে দেখি, সারা বাংলাদেশে যে পরিমাণ বাড়িঘর আমাদের আছে, সেই বাড়িঘরগুলোর ভিতরে শুধুমাত্র 25%-এর ক্ষেত্রে ছাদ আছে। আচ্ছা, বাকি 75% হয়তো আপনার টিন দিয়ে শেড করা, অথবা হচ্ছে কোনো ক্ষেত্রে ছন দিয়ে ছাদ করা, অথবা আমরা বলি টালি দিয়ে হয়তো করা। তো এ ধরনের 75% হাউজেস স্টিল দেয়ার। তো যখনই আপনার তাদের পারচেজিং পাওয়ারটা বাড়বে এবং তারা কিছুটা সেভ করতে পারবে, এই সেভিংস যখন একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট হবে, তখনই আস্তে আস্তে এই যে 75% যেটা আছে সেটা আস্তে আস্তে কনভার্ট হয়ে এই 25%-এর সাথে যোগ হতে থাকবে। সো আমি পজিটিভলি দেখছি যে এই ডিমান্ডটা আস্তে আস্তে বাড়বে এবং বাড়ার অনেক স্কোপ রয়েছে। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের জন্য এটা সুখবর বোধহয়, কিন্তু আমি সেইটার
ওই প্রশ্নে যাব না। একটা হচ্ছে যে সরকার মাত্রই একনেক সভায় হচ্ছে বে টার্মিনাল তৈরির একটা উদ্যোগ নিয়েছে, এই সরকারের প্রথম মেগা প্রকল্প বলা হচ্ছে এটাকে, 15,000 কোটি টাকার প্রজেক্ট, এবং আইডিয়া হচ্ছে যে চট্টগ্রামের যে বন্দর সেটি সক্ষমতা বাড়ানো, কারণ আমাদের যে ওভারঅল লজিস্টিক্স এবং যে সাপ্লাই চেইন সেখানে চট্টগ্রাম বন্দরের একটা বড় ভূমিকা আছে। তো বন্দরের নির্ভরতার কথা যদি আমি বলি, কাঁচামালের সহজলভ্যতার কথা যদি আমি বলি, আমি যদি ভাড়া বাড়ার কথা বলি, জাহাজের কথা বলি, লজিস্টিক্সের ওভারঅল যে সিচুয়েশন এই মুহূর্তে, এটি আসলে কতটা আপনাদের জন্য এখন সহায়ক অবস্থানে আছে? কারণ আমরা কিছুদিন আগেও দেখছিলাম যে লজিস্টিক্স নিয়ে খুব আলোচনা চলছিল, এবং এটাতে যে রিফর্ম দরকার বা সাপ্লাই চেনে যে একটা বড় ধরনের পরিবর্তন দরকার, সেটা আনা আসলে জরুরি, তাহলে কস্টিংটা কমবে। আপনারা সিমেন্ট শিল্পে আপনাদের যে সাপ্লাই চেন সেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, আমি সেই স্ট্যান্ডার্ডের জায়গা থেকেই জানতে চাই যে কতটুকু স্ট্যান্ডার্ড আসলে আমাদের সাপ্লাই চেন এবং লজিস্টিক্সে আমরা মেনটেন করতে পারছি। আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো দেখা যাচ্ছে যে খুবই ক্রিটিক্যাল পয়েন্ট টু দ্য সিমেন্ট ইন্ডাস্ট্রি। রিয়েলি আই এম অ্যামেজড টু সি ইউর কোয়েশ্চেন্স। তো এই প্রশ্নের ক্ষেত্রে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। সেটা হচ্ছে সিমেন্ট যে কোনো একটা ব্যাগ যদি আমরা কিনি বাজার থেকে, সেটার 1/3 হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট। সো সিগনিফিক্যান্ট। এটা কিন্তু আনলাইক এনি আদার ইন্ডাস্ট্রি। সো লজিস্টিক্স প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন সিমেন্ট ইন্ডাস্ট্রি। রাইট ফ্রম আপনার যেখানে আমাদের সিমেন্ট তৈরির কাঁচামাল আছে সেখান থেকে শুরু করে আমাদের কাস্টমারের কাছে পর্যন্ত বা বাড়িওয়ালার কাছে যাওয়া পর্যন্ত, এই পুরো জায়গাটাতে লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্টেশনের একটা বড় ধরনের ভূমিকা আছে। এবং আপনি আরেকটা পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, সিমেন্ট ইন্ডাস্ট্রিকে যদি আপনার ইন্টিগ্রেটেড ওয়েতে ইস্টাবলিশড হতে হয়, তাহলে দেখবেন যে এগুলোকে সাধারণত স্থাপিত হতে হয়েছে যেখানে আমাদের লাইমস্টোনের রিজার্ভ আছে সেখানে। বাংলাদেশে কোনো ধরনের লাইমস্টোনের রিজার্ভ নাই। সেটার কারণে দ্য ইন্ডাস্ট্রি মোস্টলি গ্রাইন্ডিং স্টেশন মার্কেট। কিন্তু যেখানে ইন্টিগ্রেটেড সিমেন্ট প্ল্যান্ট আছে সেটা দেখবেন যে লাইমস্টোন রিজার্ভ যেখানে, সেখানে ওই ইন্টিগ্রেটেড প্ল্যান্ট। এবং লাইমস্টোন রিজার্ভের যে কন্ট্রাক্টগুলো সাধারণত হয়ে থাকে এগুলো শত শত বছরের জন্য হয়। সো এই প্ল্যান্টগুলো ইস্টাবলিশমেন্টের ক্ষেত্রে দেখা হয় হচ্ছে প্রক্সিমিটি টু দ্য রিসোর্সেস, এবং সেভাবেই অ্যাটাচমেন্টে এসে আমরা ওই প্রজেক্টগুলো করে থাকি। সিমেন্টের প্ল্যান্টগুলো ওখানে স্থাপিত হয়ে থাকে। নাও যদি 100 বছর অথবা 200 বছরের কথা চিন্তা করি, মার্কেট কিন্তু শিফট করে যায়। আন্তর্জাতিকভাবে চিন্তা করলেও কোনো এক সময় হয়তো যে অ্যাডভান্সড ইকোনমি যে কান্ট্রিগুলো আছে তারা এক সময় মার্কেট ছিল। নাও ডেভেলপিং কান্ট্রিজ আর দ্য মার্কেটস। এরপরে হয়তো এখান থেকে বের হয়ে গেলে হয়তো দেখা যাবে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ যেগুলো আছে সেগুলো হয়তো হবে যে বিগার মার্কেটস। তো মার্কেট কিন্তু আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে, কিন্তু যেখানে আপনার প্ল্যান্ট ইজ লোকেটেড ইট মোস্টলি রিমেইনস দ্য সেম। তো এইটার কারণেও আপনার বাই ডিজাইন এই সিমেন্ট ইন্ডাস্ট্রি ইজ ভেরি ভেরি আপনার ডিপেন্ডেন্ট অন লজিস্টিক্স, এবং ইফিসিয়েন্সি যদি আমরা এখানে আনতে পারি সিগনিফিক্যান্টলি আমরা এটার যে বেনিফিট সেটা কোম্পানি থেকে শুরু করে ভ্যালু চেইনে যারাই আছে তারাই এর বেনিফিটটা আমরা পেতে পারি। তো সেক্ষেত্রে আপনি যে পোর্টের কথা বললেন, দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমি দেখেছি এর লাস্ট রবিবারে একনেকের যে সভা হয়েছে সেখানে প্রায় 24,000 কোটি টাকার প্রজেক্ট অ্যাপ্রুভাল হয়েছে। তার ভিতরে 15,000 কোটি টাকা, 15,000 কোটি টাকায় ছিল এটা। তো এটার মাধ্যমে একটা 7 কিলোমিটার একটা স্পেশাল নেভিগেশন চ্যানেল করা হবে এবং ব্রেক ওয়াটার সিস্টেম করা হবে। তো এইটার মাধ্যমে দেখা যাবে যে হচ্ছে ওই আমাদের কার্গো হ্যান্ডলিং যে ক্যাপাসিটি, দিস উইল সিগনিফিকেন্টলি ইমপ্রুভ। তবে ইট ইজ নট এনাফ, সেটাই আমি মনে করি। এখানে আরও ইনভেস্টমেন্টের দরকার আছে, এবং আমাদের ক্যাপাসিটি আই থিঙ্ক 2035 ইট হ্যাজ টু গো টু লাইক 8.5 মিলিয়ন TEU, 20 টন ইকুইভ্যালেন্ট ইউনিট। এই ধরনের একটা ক্যাপাসিটিতে আসলে যেতে হবে। অনলি দেন আমরা হয়তো বলতে পারবো যে হ্যাঁ, আমাদের যে প্রোগ্রেস যেটা আছে সেই প্রোগ্রেসটা অন রাইট ট্র্যাক। আমি একটা ছোট্ট প্রশ্ন করি, তারপর আমি একটা বিরতি নিব। সেটা হচ্ছে, এত সব প্রশ্ন করার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে, এবার ক্রেতাদের সাথে যখন আপনি আসার আগে আমরা কথা বলছিলাম, তারা সবাই একটা জিনিস জানতে চায় যে তারপরও তো সিমেন্টের দাম বেড়েছে, এই দাম কি আসলে কমবে সামনে? তো এখন দাম বাড়ার কথা যদি বলেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভাবতে হবে যে কিসের সাপেক্ষে আমরা এই দাম বাড়ার কথা বলছি। 2012 সালের কথা বলি,
2012 সালে একটা সিমেন্ট ব্যাগের দাম ছিল হচ্ছে 500 থেকে 540 টাকা। এখন 2025 সাল এবং আপনি ওই 500 থেকে 520 টাকা 40 টাকার ভিতরেই আপনি কিন্তু একই সিমেন্টই পাচ্ছেন। তো অনেক ধরনের প্রোডাক্ট বাজারে আছে যেগুলোর দাম আসলে ওভারটাইম বেড়েছে, বাট সিমেন্টের দাম আমার মনে হয় ইট ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্টস যেটার ক্ষেত্রে আসলে দাম কিন্তু বাড়ে নাই, রাদার এটা মোটামুটি সাস্টেনেবল একটা জায়গায় আছে। এবং আমরা সবসময় এই ইন্ডাস্ট্রি পারফেক্ট কম্পিটিশনের ভিতরে রয়েছি। এখানে যত ধরনের ভ্যালু এডিশন সম্ভব, যত ধরনের ইনোভেশন সম্ভব, যে কোম্পানিগুলো এখানে অপারেট করছে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে এফিসিয়েন্সি গেইনের মাধ্যমে কিভাবে সবচেয়ে কম খরচে এই সিমেন্টটা আমাদের যারা গ্রাহক আছে তাদেরকে দিতে পারেন। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা সিমেন্ট ইন্ডাস্ট্রি সম্পর্কে আরও প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিএম সিটি সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান। বলছিলাম সিমেন্টে আরও কিছু প্রশ্ন করব। আমি তো অনেক কৌতূহল মিটাই, আপনি জানেন আমি কৌতূহলই মেটাবো। সেটা হচ্ছে দুটি ক্রাইসিসও আমি আপনার সামনে আনতে চাই, যেটা আপনারা ইতিমধ্যে ফেস করেছেন বা এখনও করছেন। আমি বাস্তবতাটাই জানতে চাই। সেটা হচ্ছে ডলারের সংকট ছিল, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এলসি খুলতে এক ধরনের জটিলতা হচ্ছিল সব খাতের সাথে সিমেন্ট শিল্পকেও। সেই সমস্যাটা কতটা সমাধান হয়েছে? আর এই যে আষ্টে পৃষ্ঠে ব্যাংকগুলোকে মুদ্রানীতি দিয়ে এক ধরনের মানে মানি ফ্লোটা একটু আমরা চেপিয়ে রাখতে হচ্ছে, কারণ ইনফ্লেশনটা কমাতে হবে, সেই জায়গায় আপনারা কিভাবে সার্ভাইভ করছেন? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানির পরিস্থিতি নিয়ে শিল্পের ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা কি? ওকে, তাহলে প্রথমে ইউএস ডলার নিয়ে আসি। আমরা এখন যে পরিস্থিতিতে আছি আমরা বলবো যে দিস ইজ কম্পারেটিভলি মাচ বেটার দেন হাউ ইট ওয়াজ বিফোর। আমি জাস্ট গতকালেরই একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য ব্যাংকস উইথ হোম উই আর ডিলিং উইথ, তারা আমাদেরকে বলছিল যে সাইট এলসি লাগবে কি না। সো এটার মাধ্যমে আপনি বুঝতে পাচ্ছেন যে কতখানি ইমপ্রুভমেন্ট আসলে এসেছে। এখন অনেক এলসি আমরা সাইটে করতে পাচ্ছি। এবং যদি জাস্ট 1-1.5 বছর 2 বছর আগের কথা চিন্তা করি, ইট ওয়াজ লাইক এ রেগুলার প্র্যাকটিস যে আমাদের 360 ডেজ ডিফার্ড এলসি করতে হবে বা 180 ডেজ ডিফার্ড এলসি করতে হবে। সো সেরকম একটা পরিস্থিতি থেকে এই ধরনের পরিস্থিতিতে আসা, দিস ইজ সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট অ্যান্ড দ্যাট হ্যাজ হ্যাপেন্ড বিকজ সো মেনি ইনিশিয়েটিভস হ্যাভ বিন টেকেন টু ইমপ্রুভ। আমি স্পেসিফিক্যালি আমাদের এই প্রবাসী ভাইরা যারা আছেন বিদেশে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা যেভাবে রেমিটেন্স পাঠিয়েছেন, এই রেমিটেন্স আমাদেরকে সিগনিফিক্যান্টলি হেল্প করেছে এই ডলারের যে সংকটের মধ্যে আমরা পড়েছিলাম সেই সংকট থেকে অনেকখানি কাটিয়ে উঠতে। এখনও কিছুটা চ্যালেঞ্জ হয়তো আছে, বাট আমার ধারণা সামনের কয়েক মাসের ভিতরে হয়তো এই সমস্যাটা আর থাকবে না। আমরা খুব সুন্দরভাবে আমাদের এলসি যে আগে সাইড বেসিসে করছিলাম সেরকম একটা জায়গায় পুরোপুরি ফিরে যেতে পারবো বলে মনে করছি। বিদ্যুৎ আর জ্বালানি। অ্যান্ড এর পরের যে বিষয়টা বললেন ইনফ্লেশনের একটা কথা বলেছেন। তো ইনফ্লেশন মোস্টলি হ্যাপেন্স যে হচ্ছে আমাদের দেশে ইম্পোর্টেড ইনফ্লেশন, কারণ আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি ইজ সো ভেরি হাই যে যখনই আমরা কোনো একটা কিছু কিনে নিয়ে আসি ডলারের মাধ্যমে, যখন আমরা কিনছি সেটাকে আমরা এখানে কনভার্ট করছি যখন টাকাতে, আমাদের আসলে খরচটা সিগনিফিকেন্টলি বেড়ে যাচ্ছে এবং সেটার কারণেই ইনফ্লেশনটা আসলে হচ্ছে। এর সাথে সাথে আবার সাপ্লাই সাইডেও কিছুটা কনস্ট্রেন্টস আমরা দেখেছি। তো সব মিলিয়ে ইনফ্লেশনটা হ্যাজ বিন রিয়েলি হাইয়ার। তবে যে ধরনের ইনিশিয়েটিভসের ভিতরে দিয়ে আমরা যাচ্ছি, আমি আশা করছি যে ইট উইল ইমপ্রুভ। তবে যেটা বললেন যে কন্ট্রাকশনারি যে পলিসি যেটা নিয়েছি আমরা, যে ধরেন আমাদের পলিসি রেট যেটা নাও ইট ইজ 10%, কল মানি রেট আমরা দেখছি 9.5 থেকে 11%-এর মতো। ইভেন আপনার 10 ডেজ যে শর্ট নোটিস মানি রেট সেটাও হচ্ছে যে প্রায় 10%-এর মতো। ইন্টারেস্ট রেট অবভিয়াসলি ইজ ভেরি ভেরি হাই, 13-17%। তো এই ধরনের কন্ট্রাকশনারি পলিসি যখন আমরা ইমপ্লিমেন্ট করছি, এটার মাধ্যমে বেসিক্যালি আমরা চেষ্টা করছি কি করার জন্য, যে ইনফ্লেশন আমরা কিভাবে কমাতে পারি। তবে এটা কিন্তু আমরা
ফর্মাল যে সেক্টরটা আছে সেটার ক্ষেত্রে হয়তো ভাবছি, বাট ইনফর্মাল একটা সেক্টর আমাদের সিগনিফিক্যান্টলি আমাদের জিডিপিকে ইনপুট করে, যেমন প্রায় 30%-এর মতো। সেখানে এই জিনিসটা কিন্তু আসলে ওইভাবে কাজ করে না। তার কারণ হচ্ছে দে আর নট লিঙ্ক টু দিস ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস লাইক ব্যাংকস এটসেট্রা এটসেট্রা। তো আপনি হয়তো এদিকে মিজান নিচ্ছেন, বাট ওই জায়গাগুলোতে আপনি ইম্প্যাক্ট নিয়ে আসতে গেলে আউটসাইড অফ দিস মনিটারি পলিসি উই হ্যাভ টু ব্রিং সাম ইনিশিয়েটিভস। যেমন সাপ্লাই সাইডে আমাদের কাজ করতে হবে, যে কীভাবে আমরা আমাদের ইনএফিসিয়েন্সি যদি থাকে সাপ্লাই চেনে সেগুলোকে আমরা কীভাবে ইমপ্রুভ করতে পারি, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য যে বিষয়গুলো আছে, যে কীভাবে অ্যাবান্ডেন্স আমরা করতে পারি প্রোডাক্টের বলেন, সার্ভিসের বলেন, যে এখানে কম্পিটিশন উইল বি সো ভেরি হাই যে প্রাইসেস উইল বি কামিং ডাউন, এবং ইনফ্লেশন থেকে আমরা আস্তে আস্তে বের হয়ে আসতে পারবো। তো এটা এমন না যে শর্ট টার্মে এটার একটা বেনিফিট নিয়ে আসার মতো, ইট উইল বি টেকিং টাইম। তবে আমি মনে করি যে উই আর অন দ্য রাইট ট্র্যাক অ্যান্ড উই উইল বি এবল টু ট্র্যাক ইনফ্লেশন ডাউন, এবং সরকার আশা করছে যে বাই জুন ইট উইল বি 7-8%। আমার ধারণা ইট উইল হ্যাপেন। বাজেট এরকম একটা ডিগ্রি থাকবেও। বিদ্যুৎ আর জ্বালানির কথা একটু জানতে চাই। ইলেকট্রিসিটি এবং গ্যাসের কথা বলছিলেন, তো আমি আমার প্ল্যান্টের অভিজ্ঞতা বলছি। গত বছর যে ধরনের অ্যাভেইলেবিলিটি ছিল তার থেকে মাস বেটার আমাদের অ্যাভেইলেবিলিটি। জাস্ট পাওয়ার প্ল্যান্ট ইউটিলাইজেশন ফর আস গত বছরে প্রায় 40%-এর মতো ছিল। এবছরে এটা দাঁড়িয়েছে 60%-এর থেকে বেশি। ভেরি সুন উইল গো টু 80%। তার কারণ হচ্ছে যে আমরা গ্যাস পাচ্ছি আগের তুলনায়। ওকে, আরেকটা বিষয় একটু আসতে চাই, সেটা হচ্ছে যে সিমেন্ট শিল্পের ক্ষেত্রেই বোধহয় এই আলোচনাটা সবচেয়ে বেশি আসে। সেটা হচ্ছে যে আপনারা কোন সিমেন্ট শিল্প কতটা পরিবেশ বান্ধব হলো দিন শেষ পর্যন্ত, কতটা গ্রিন এফিশিয়েন্ট হলো, সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়। কারণ কার্বন এমিশনের জন্য অনেক সময় সিমেন্ট ফ্যাক্টরিগুলোকে ওয়ার্ল্ড ওয়াইডই এক ধরনের তাদের ইমপ্রেশনের সংকট রয়েছে আমি বলবো। তো সবারই এক ধরনের ইনিশিয়েটিভ থাকে যে এই কার্বন এমিশনটা কমিয়ে কিভাবে একটু গ্রিন হওয়া যায়। আপনাদেরও সেরকম ইনিশিয়েটিভগুলো আছে কিনা এবং সেগুলো কি কি? আপনি ঠিকই বলেছেন যে সিমেন্ট ইন্ডাস্ট্রি ইট কন্ট্রিবিউটস হাইলি টু CO2 emission of the whole world, like 8%. তো এটা সিগনিফিক্যান্ট। এটাকে আমরা কিভাবে নামিয়ে নিয়ে আসতে পারি, এটার জন্য ওয়ার্ল্ড ওয়াইডই আমাদের বিভিন্ন ধরনের রিসার্চ, ইনোভেশন, প্রত্যেকটা কর্পোরেটেই এটা হচ্ছে। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এই অ্যাওয়ারনেসটার ঘাটতি রয়েছে। আমরা এই CO2 ইমিশনের ক্ষেত্রে অ্যাজ এ নেশন উই আর নট সো অ্যাওয়্যার। আমরা এইটাকে অনেক বেশি যে গুরুত্ব দিই সেটা আমি মনে করি না। তো সেই ধরনের একটা পাবলিক অ্যাওয়ারনেসের দরকার আছে, যেটার মাধ্যমে হবে কি ডিমান্ড সাইড থেকেই একটা রিকোয়ারমেন্ট থাকবে যে হ্যাঁ, যে প্রোডাক্টটা বেশি পরিবেশ বান্ধব সেই প্রোডাক্টটা আমি কিনবো। এটা যখন হয় ইট বিকামস ইজিয়ার। যখন এটা হয় না বা এটা থাকে না, তখন আসলে কর্পোরেশনগুলোর জন্য বা কোম্পানিগুলোর জন্য ইট বিকামস রিয়েলি ডিফিকাল্ট। তারপরেও আমি বলবো না যে আমরা কোনো জায়গায় থেমে আছি। সিমেন্ট ইন্ডাস্ট্রি উই হ্যাভ আওয়ার রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য সোসাইটি, এবং উই হ্যাভ ব্রট ইনোভেশন। যদি আপনি দেখেন 2004 সালের আগে ইট ইউজ টু বি OPC মার্কেট, মানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, যেখানে ক্লিংকার ফ্যাক্টর মিনিমাম হচ্ছে 95%। তো ক্লিংকার হচ্ছে দ্য র ম্যাটেরিয়াল which produces like 800 tons of CO2 per ton. So it has the highest level of footprint among all the raw materials that we use. তো যদি আমরা এই ক্লিংকারের ব্যবহারটা সিমেন্টে কমিয়ে আনতে পারি তাহলে কি হচ্ছে, ন্যাচারালি CO2 ফুটপ্রিন্টটা কমে আসছে। তো 2004 থেকে কিন্তু আমরা সিমেন্ট ইন্ডাস্ট্রি মোস্টলি উই হ্যাভ ড্রিভেন ফর PCC প্রোডাক্ট। সেটার ক্ষেত্রে মিনিমাম আপনার ক্লিংকার ফ্যাক্টরি রিকোয়ারমেন্ট হচ্ছে যে 65%। তো 95% থেকে কিন্তু আমরা 65%-এ চলে এসেছি। আবার এটাতে এরকম মনে করার কোনো কারণ নাই যে আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করছি। আমরা আমাদের একটা স্থাপনা যখন বানাই, সেটা বাড়ি হতে পারে অথবা কোনো রাস্তা হতে পারে, উই আর নট মেকিং ইট ফর 2-3 ইয়ার্স, রাইট? আমরা এটাকে বানাচ্ছি হয়তো 50 বছরের জন্য, 100 বছরের জন্য, বাট উই হ্যাভ এ ভেরি শর্ট টার্ম সর্ট অফ টেন্ডেন্সি অ্যান্ড মাইন্ডসেট যে
আমরা 28 দিনের যে শক্তি যেটা আসে 28 ডেজের স্ট্রেংথ আমরা আসলে পরিমাপ করি বিভিন্ন সিমেন্ট টেস্টিংয়ের ক্ষেত্রে। ইট ইজ ওয়ান অফ দ্য প্যারামিটার্স উই লুক অ্যাট। তো ওইটাকে আমরা মনে করি যে হচ্ছে যে দিস ইজ দ্য প্যারামিটার হুইচ উই শুড লুক অ্যাট, বাট বেসিক্যালি নো, আমার দেখতে হবে নট দ্য 28 ডেজের স্ট্রেংথ, রাদার 1 বছর পরে গিয়ে ওইটা কী পরিমাণে স্ট্রেংথ দিচ্ছে, 10 বছর পরে গিয়ে কেমন দিচ্ছে, 100 বছর পরে গিয়ে কেমন দিচ্ছে, দ্যাট শুড বি হোয়াট উই শুড লুক অ্যাট, তাই না? তো সেটাকে না করে আমরা এদিকে করছি, সেটার কারণে আমরা উই ইউজ টু হ্যাভ এ টেন্ডেন্সি টুয়ার্ডস ইউজিং ওপিসি। ওপিসি Now we have come out of that. We are trying to make the people aware যে long term strength যেটা that is the ultimate objective, এবং পিসিসি যখন আমরা এখানে ব্যবহার করছি, পিসিসির ক্ষেত্রে লং টার্ম স্ট্রেংথে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করছি না। 28 ডেজে ইয়েস উই আর কম্প্রোমাইজিং, বাট ইট ডাজেন্ট ম্যাটার, কারণ আমি তো আসলে একটা স্থাপনাকে যে বানাচ্ছি এটা 1 বছরের জন্য না, এটা 28 দিনের জন্য না, তাই নয় কি? সো এখন আপনি দেখবেন আমরা ওই ওপিসি যেটা ছিল প্রায় 100% অফ দ্য হোল মার্কেট, ওখান থেকে আমরা পিসিসি এখন প্রায় 98% অফ দ্য হোল মার্কেট। সো এই ধরনের একটা জায়গায় আমরা যে এসেছি, ইট কন্ট্রিবিউটস এ লট টু ব্রিঙ্গিং দ্য CO2 ফুটপ্রিন্ট ডাউন সিগনিফিকেন্টলি। নাও এরপরে আমরা আবার বিভিন্নভাবে চেষ্টা করছি যে অ্যাপ্লিকেশন বেসড যে সিমেন্টগুলো আছে সেগুলোতে কিভাবে যাওয়া যায়, and how we can reduce the CO2 footprint far more, এবং এর সাথে সাথে আমরা আমাদের কোয়ালিটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ না করি। তো এই ধরনের একটা ইনিশিয়েটিভ হিসেবে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে যে কোস্টাল রিজিয়ন যেটা আছে সেটার জন্য স্পেসিফিক্যালি আপনার ক্লোরিন এবং সালফেট অ্যাটাককে যাতে রেজিস্ট করতে পারে এ ধরনের একটা সিমেন্ট নিয়ে এসেছি, যেটাকে আমরা বলি হচ্ছে ইকো প্লাস। That also has less CO2 footprint alongside the performance, equivalent performance of what we have for the PCC. তো এই ধরনের অ্যাপ্লিকেশন বেস সিমেন্টের মাধ্যমে আমরা ইনোভেশন আনার চেষ্টা করছি, যেটা কিনা আবার পরিবেশ বান্ধব ও বটে। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আপনি জানেন আমরা র্যাপিড ফায়ার প্রশ্ন করি, আজকে আপনার জন্য 10টা নতুন প্রশ্ন আছে, সেটা করব। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিয়াম সিটি সিমেন্টের সিইও মাহমুদ হাসান। আমি তো বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, আপনাকে আমি অনেক র্যাপিড ফায়ার প্রশ্ন করেছি, আজকে নতুন 10টা, এবং আমি প্রথমে আপনার এই আগের এবং এখনকার পরিচয়ের যে জায়গাটা থেকে সেখান থেকে আমি র্যাপিড ফায়ার প্রশ্নটা শুরু করব। আপনি জানেন আমাদের এই প্রশ্নগুলো ইয়াংরা পাঠায়, এই প্রশ্নটা আমি করতেছি। প্রথম প্রশ্ন, চিফ মার্কেটিং অফিসার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার দুই রোলের ভিতরে সবচেয়ে বড় পার্থক্য কি? পিপল। কেন? মোর অ্যাবাউট পিপল। ইটস মোর অ্যাবাউট পিপল, মানে আপনাকে আরো বেশি মানুষের সাথে কানেক্টেড এবং ইনভলভ থাকতে হচ্ছে, জিনিসটা এরকম? রাদার এটা মানুষ নিয়ে কাজ করাটা আরো বেড়েছে আমি বলতে পারি, এবং দিস ইজ মোর ক্রিটিক্যাল টু দিস রোল। ওকে, দ্বিতীয় প্রশ্ন, আপনি যদি কখনো সিমেন্ট কিনতে যান, এবার ওদের প্রশ্নে আসতেছে, আপনি যদি সিমেন্ট কিনতে যান, আপনি সবার আগে কোনটি যাচাই করেন বা করতে চান? দাম, ব্র্যান্ড নাকি ডেলিভারি টাইম? ব্র্যান্ড। ব্র্যান্ড দেখবেন আপনি সবার আগে। ওকে, থার্ড প্রশ্ন, আপনার চোখে সিএমসিটি সিমেন্টের সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা তার কম্পিটিটরদের নেই? পিপল। পিপল। চতুর্থ প্রশ্ন, ব্যবসা চালাতে গেলে কোনটি গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজি নাকি রিলেশন? বোথ। বোথ। যদি তারপরও সিলেক্ট করতে বলি? ইট ডিপেন্ডস অন টাইম অ্যান্ড নিড। ওকে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, ধরুন সব বাধা তুলে দেওয়া হলো, হ্যাঁ, বাংলাদেশ থেকে আপনি সিমেন্ট এক্সপোর্ট করতে পারবেন যে কোনো দেশে, যদি আপনারা 7 সিস্টার্সে করছেন আমি যতটুকু জানি। তার বাইরে আপনাকে যদি এখন বলা হয় যে সব বাধা ওপেন, আপনি যে কোনো দেশে সিমেন্ট এক্সপোর্ট করতে পারবেন, আপনি সবার আগে কোন দেশে এক্সপোর্ট করবেন? মিয়ানমার। মিয়ানমার। ওকে, কেন? কারণ ওখানে একটা সাইডে আমাদের অলরেডি প্রেজেন্স আছে। ওদের কিন্তু অনেক থাইল্যান্ড লাইমস্টোন থেকে আছে। থাইল্যান্ড থেকে প্রচুর পরিমাণে ইনসি ব্র্যান্ডের সিমেন্ট ঢুকছে অলরেডি সো মিয়ানমারে। আপনি আরেকটু মার্কেট এই সাইডটাতে ইয়েস আই উড লাইক টু এক্সপ্লোর। ওকে ওকে, গুড স্ট্র্যাটেজি। পরের প্রশ্ন, 6 নাম্বার, একজন সফল ম্যানেজার হতে কি কি গুণ থাকতে হবে? হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড পিপল, লাইক দ্য সাবঅর্ডিনেটস হি ইজ ওয়ার্কিং উইথ, তাদের স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়, এবং সেই সাবঅর্ডিনেট আপনার তার হাঙ্গার কেমন, কোন জিনিসটা তাকে মোটিভেট করে, এঙ্গেজ করে, এই জিনিসগুলোকে বোঝা, এবং এই ধরনের থটসের ভিতর দিয়ে সবসময় যাওয়াটা আমি মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন যেতে চাই,
আমিও জানতে চাই, এটার উত্তর আমি আসলে জানি না। আপনারা বসরা হয়তো এই প্রশ্ন সবসময় উত্তর ভালো জানবেন। সেটা হচ্ছে যে কলিগদেরকে বা কর্মীদেরকে সবসময় কিভাবে মোটিভেটেড রাখা যায় কাজের জন্য? We have to create such a culture that they become motivated. It is not that it is their responsibility to get motivated. It is rather the leader's responsibility to make such an environment that they will be feeling motivated to work. ওকে, ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন, আপনি যখন সিইও হিসেবে সিদ্ধান্ত নেন, আপনি কোনটিকে গুরুত্ব দেন বেশি, ডেটা, ইনস্টিংক্ট নাকি এক্সপিরিয়েন্স? আমি এই তিনটার ভিতরে আসলে কোনোটাকে আলাদা করে চুজ করতে পারছি না। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যদি বলেন, অবভিয়াসলি ফ্যাক্ট উই হ্যাভ টু লুক অ্যাট, দেন আউটলুক কি সেটাও দেখাটা জরুরি, এবং অবভিয়াসলি এখানে পিপল পার্সপেক্টিভ যেটা সেটাও দেখাটা জরুরি। তো সব কিছুর মিশ্রণ দিয়েই আসলে আমরা বলতে পারি। সিঙ্গেল একটাকে আইডেন্টিফাই করা বা পিক করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ওকে, ফেয়ার এনাফ। 9 নম্বর প্রশ্ন, আপনার ক্যারিয়ারে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক শিক্ষা কি ছিল বা লেসন কি ছিল, যেটা আপনি কাজ করতে করতে পেয়েছেন? এটা ভুল করা এবং সেই ভুল থেকে শিক্ষা নেওয়া। আমি হয়তো কোনো একটা বিষয়ে সফল হয়েছি, সেখান থেকে যতটুকু না আমি শিখেছি, আমি ফেল করেছি তখন আমি আসলে বেশি শিখেছি। এবং লার্নিংয়ের ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টটা আসলে ভিতরে রাদার দেন বাইরে। ওকে, ভুল থেকে শিক্ষা নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আশা করি ইয়াংরা এটা খুব ভালো মতো রিয়েলাইজ করবে। 10 নম্বর প্রশ্ন, একটি হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা যেটাতে ধরুন আপনি কোনো একটা নির্দিষ্ট সময়ে যেই মুনাফা করতে চাইলেন সেই মুনাফাটা হলোই না, উল্টা সেই পরিমাণ লোকসান হয়ে গেল, আপনি কিভাবে ঘুরে দাঁড়াবেন? স্ট্র্যাটেজি কি হবে? এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই আমাদের দেখতে হবে যে কোন কোন কারণে দিস হ্যাজ হ্যাপেন্ড। দেন সেখানে অবশ্যই এটাও বিচার করার বিষয় আছে যে কোন অ্যাসপেক্টগুলো ইন্টারনাল অথবা উইদিন দ্য কন্ট্রোল, আর কোন অ্যাসপেক্টগুলো আউট অফ কন্ট্রোল। ইন্টারনাল যে বিষয়গুলো আছে যেগুলোকে উই ক্যান কন্ট্রোল, ওই জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভমেন্টের জন্য কি কি করতে হবে সেগুলোকে অবশ্যই আই উইল বি লুকিং অ্যাট। এক্সটার্নাল যেটা আছে, যেটাকে আই ক্যান নট কন্ট্রোল, সেটার ক্ষেত্রে হবে যে এই যে ফুল যে ইন্টারনাল বিষয়টাকে নিয়ে কথা বলেছি, এটার ওরিয়েন্টেশনটা হোয়াট শুড বি দ্য বেস্ট উইথ রিগার্ডস টু দ্যাট এক্সটার্নাল ফ্যাক্টরস হুইচ আর ইফেক্টিং দ্য পারফরমেন্স। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের উত্তর পেয়ে গেলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে। এবার একটু বড় প্রশ্নের দিকে যেতে চাই। আমি যদি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলি, এখানে একটা আলোচনা, আপনারাও বোধহয় এটা নিয়ে সবসময় আলোচনা করেন, যে মানুষের সংখ্যা কমিয়ে দেওয়া হবে, শ্রমিকের সংখ্যা কমিয়ে দেওয়া হবে, কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়া হবে, টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং অটোমেশনের পরিধি সেক্ষেত্রে বাড়বে, দক্ষতা বাড়বে, ইন্ডাস্ট্রির ওভারঅল পারফরমেন্স বাড়বে। তরুণরা মনে করে যে তার মানে আগামীতে হয়তো কর্মীদের চাহিদা খুব একটা বেশি থাকবে না ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে। কাজে এই এন্ডে তারা আসলে কতটা ক্যারিয়ার করবে, আমি শুধু সিমেন্টের কথা বলছি না, ওভারঅল তারা একটু কনফিউজড। আপনি তাদেরকে কি সাজেশন দেবেন? কারণ টেকনিক্যাল লাইনে যারা পড়ছে তারা তো বিদেশ চলে যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ভেরি নাইস কোয়েশ্চেন। আমি আসলে চিন্তাও করি না যে র্যাপিড ফায়ারে এত সুন্দর কোয়েশ্চেন আসতে পারে। এটা একটু বড় করে দেন। এআই, আমরা এখন আসলে কথা বলছি এআই নিয়ে। এআই যখন ধরেন ছিল না, তখন আমাদের যে ধরনের কাজ ছিল, এআই এর পরে এসে হয়তো নতুন নতুন কিছু কাজ তৈরি হয়েছে। এবং এই এআই এর স্কোপ যত বাড়তে থাকবে, ওই নতুন যে কাজগুলো আছে সেগুলোর ডাইমেনশনগুলো বাড়তে থাকবে। তো সেটার মাধ্যমে কি হবে, নতুন নতুন জবও সৃষ্টি হবে। একদিকে যেমন আমরা জব বিভিন্ন ধরনের যেগুলো আছে সেগুলো হয়তো লুজ করব, আবার নতুন নতুন জবেরও সৃষ্টি হবে। তো এক্ষেত্রে আমি মনে করি না যে চিন্তিত বা ভয় পাওয়ার কোনো কিছু আছে। রাদার দেয়ার উইল বি সো মেনি অপরচুনিটিস, যেক্ষেত্রে এই এআই উইল বি হেল্পিং আস টু মেক আস পারফর্ম বেটার, টু ইমপ্রুভ আওয়ার এফিসিয়েন্সিস। এবং এমন এমন কতগুলো হয়তো জব তৈরি হবে যে জায়গাগুলোতে আই অ্যালোন ক্যান নট পারফর্ম, ইট হ্যাজ টু বি দ্য জয়েন্ট এফোর্ট। এবং এআই অলসো মাইট নট বি অ্যালোন ওয়ার্কিং দেয়ার। তো এখানে জয়েন্ট এফোর্টের মাধ্যমে হয়তো যে ভ্যালুটা আমরা ক্যাপচার করব, দ্যাট উইল বি মাস মোর বেনিফিশিয়াল
ফর দ্য হিউম্যান, ফর দ্য ওয়ার্ল্ড। তো ওই ধরনের একটা দিকের কথাই আমি বলতে পারি, which is very very positive. There is nothing negative that I see. Only thing is that we have to be very very adaptive and also আমাদের আরেকটা জিনিসের দিকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে কী ধরনের স্কিলগুলো আমরা এখন ডেভেলপ করছি। যে স্কিলগুলো হয়তো আগে ইম্পর্ট্যান্ট ছিল, মেবি দোজ স্কিলস উইল বি ইররেলেভেন্ট। আমাদের হয়তো নতুন ধরনের স্কিল ডেভেলপ করতে হবে, যে স্কিলগুলো উইল বি কম্প্যাটিবল ফর ফিউচার ওয়ার্ক, ফিউচার জবস। তো একটা ছোট্ট কৌতূহল, আমি একটা ছোট্ট কৌতূহল মিটাইনি, সেটা হচ্ছে যে যারা একটু ভালো ইনস্টিটিউশনগুলো থেকে পড়াশোনা করছে, আমি টেকনিক্যাল, আপনার মতো যারা ইঞ্জিনিয়ার, ধরুন বুয়েট থেকে যারা পড়াশোনা করেছে বা আরও এই ধরনের ইউনিভার্সিটিগুলো থেকে যারা পড়াশোনা করছে, সবার ভিতরে এখনকার ইয়াংদের ভিতরে দেখি যে ইন্ডাস্ট্রি গিয়ে একদম রুট ইন্ডাস্ট্রিতে থেকে কাজ করা, এই জিনিসটার ক্ষেত্রে এক ধরনের অনীহা আছে। আপনারা যখন রিক্রুট করেন, আপনারা যখন আপনার কলিগদেরকে বেছে নেন, এই যে ক্রিম বলে এদেরকে আপনারা আসলে পান কিনা, নাকি আপনাদেরকে ফ্যাক্টরিতে আনার জন্য সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ারকে পছন্দ করতে হয়? আমি কোনো লেয়ার করছি না, বাট আমি জাস্ট ভালো যারা করে পারফর্ম শেষ পর্যন্ত, তাদেরকে আসলে ইন্ডাস্ট্রিতে সরাসরি কাজ করার জন্য পাওয়া যায় কিনা? আমরা পাচ্ছি, খুবই চমৎকারভাবেই পাচ্ছি। ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ডু উই আন্ডারস্ট্যান্ড দেম। সে এখন যেখানকারই হোক। আমাদের কোম্পানিতে এমনও এমপ্লয়ি আছেন যিনি হচ্ছে থাইল্যান্ডে AIT-তে পড়াশোনা করেছেন, এশিয়ান ইউনিভার্সিটি অফ থাইল্যান্ড। তো সেখানে পড়াশোনা করে এসে আমাদের এই CMCT সিমেন্ট কোম্পানি বাংলাদেশে কাজ করছেন, তাই না? আবার বুয়েটের ইঞ্জিনিয়ারও আমাদের এখানে কাজ করছেন। আমাদের এখানে টপ ইনস্টিটিউট আপনার IBA, সেখানকার গ্রাজুয়েটও আমাদের এখানে কাজ করছেন। চুয়েট, কুয়েট, রুয়েট, সেখানকারও যারা গ্রাজুয়েট তারা এই অর্গানাইজেশনে কাজ করছেন। আমি বলি যে হচ্ছে যে দিস ইজ নট অনলি ইম্পর্ট্যান্ট, দেয়ার আর আদার ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস অ্যাজ ওয়েল। ইয়েস, অ্যাকাডেমিক্যালি যদি কেউ স্ট্রং হয়, দ্যাট ইজ অবভিয়াসলি অ্যান অ্যাডভান্টেজ। আবার অপোজিট সাইড যদি বলি, আমাদের অনেক গ্রাজুয়েট আছেন যারা আমাদের অর্গানাইজেশনেই কাজ করছেন, তারা হয়তো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন। তো এইটাকে অনেক বড় আকারে দেখার মতো আমি তেমন কোনো পয়েন্ট খুঁজে পাই না। স্কিলটাকে দেখেন, রাদার ইয়েস, রাদার তার ভিতরে ওই হাঙ্গারটা আছে কিনা, whether he is coachable, whether he is developable, তাকে ডেভেলপ করা যায় কিনা, সেগুলো হচ্ছে যে গুরুত্বপূর্ণ। আর আরেকটা কথা যেটা বললেন সেটা হচ্ছে যে তাদেরকে আমরা আমাদের অর্গানাইজেশনে ধরে রাখতে পারছি কিনা। আমি বলবো যে হচ্ছে যে উই ক্যান হোল্ড দেম আপ টু হাউ মাচ উই নিড। এমন না যে সামওয়ান ইজ জাস্ট জয়নিং এবং তারপরে সে চলে যাচ্ছে, কিন্তু এমন হতে পারে সামওয়ান ইজ জয়নিং, হি ইজ লার্নিং হিয়ার, হি ইজ কন্ট্রিবিউটিং, অ্যান্ড দেন হি ইজ লিভিং মেবি আফটার 5 years, দ্যাট ইজ ভেরি মাচ ফাইন। এটা তো শুধুমাত্র তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, যে কারো ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হতে পারে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে অ্যাজ অ্যান অর্গানাইজেশন, whether I am understanding his needs, his motivating factors, আমি তার জন্য যে অ্যাট্রাক্টেবল এনভায়রনমেন্ট যেটা, সেটা তৈরি করতে পারছি কিনা, ফেভারেবল কালচার যেটা, সেটা আমাদের অর্গানাইজেশনে আছে কিনা। যদি এরকম থাকে, ইট উইল বি লাইক অ্যান অ্যাফিনিটি ফর হিম, যে হি উইল বি ওয়ার্কিং হিয়ার ফর লং। এভাবেই আমি দেখছি। একদম শেষ 30 সেকেন্ড আমরা সময় পাবো, আর প্রশ্নটা করতে চাই, একটা ছোট করে জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের সিমেন্ট ইন্ডাস্ট্রিকে আমি যদি এখনকার বাস্তবতা চিন্তা করি, আপনি 10 বছর পরে কোথায় দেখেন? গত 3 বছর যেটা হয়েছে সেটা হচ্ছে যে উই হ্যাভ অ্যাকচুয়ালি ডিগ্রোন, নেগেটিভ গ্রোথ হয়েছে। বাট সামনের দিকটা আমি অনেক পজিটিভ ভাবছি, কারণ স্টিল দেয়ার আর সিগনিফিক্যান্ট অপরচুনিটিস। Urbanization rate is I think 35%, এবং অ্যাজ এ সেড যে বাড়িঘরগুলো আছে সেগুলো 25%-এ শুধুমাত্র ছাদ আছে। জাস্ট এই দুইটার মাধ্যমে আমি জাস্ট আপনাকে আইডিয়া দিতে চাই যে অপরচুনিটি ইজ সিগনিফিক্যান্ট। আর শুধুমাত্র হাউজিং সেক্টর না, অন্যান্য যে সেক্টর যেগুলো আছে, আপনার রিয়েল এস্টেট সেক্টর, আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেক্টর, এগুলোতেও অনেক বড় বড় অপরচুনিটিস
আছে। সো আজ থেকে 10 বছর পরে আমি বিশ্বাস করি সোশিয়ালি, politically, economically, if we are good, then obviously we will be reaching to an outstanding and commendable position from now onward. আমরা তেমনটি আশা করি। জনাব মাহমুদ হাসান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। দর্শক, একটা দেশের মানে শহরের কথাই যদি বলি, এক ধরনের প্রচলিত কথা আছে যে একটা দেশের মানুষ কি পরিমাণ মাথাপিছু সিমেন্ট ব্যবহার করছে বা অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহার করছে সেটা দিয়ে আসলে সভ্যতাকে মাপা হয় বা আরবানাইজেশনের পরিমাণ বা নগরায়নের পরিমাণকে মাপা হয়। বাংলাদেশে এখন সেই যে পরিসংখ্যান বা পরিমিতি যাই বলি না কেন, সেখানে কতটুকু কাছাকাছি আছে সেটি অন্য বিতর্ক। কিন্তু এই যে সিমেন্ট ইন্ডাস্ট্রিজ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটার পেছনের গল্পটা জানিয়ে দিয়ে আপনাদের আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল। কারণ ইন্ডাস্ট্রিগুলো যখন গ্রো করে, আমরা শুধু দেখি যে সামনে একটা বড় সিমেন্ট ফ্যাক্টরি আছে, একটা বড় সিমেন্টের ব্যাগ আছে, মানুষজন সিমেন্ট ব্যবহার করছে, কিন্তু পেছনের গল্পগুলো জানলে জানা যায় যে শিল্পটা আসলে আমাদের অর্থনীতিতে কতটা কন্ট্রিবিউট করছে সেটা আসলে জানা যায়। এটিতে যে সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে যে রপ্তানির বড় বাজার তৈরি করা সম্ভব এবং দেশের অভ্যন্তরীণ বাজারে যারা অনেক বেশি কন্ট্রিবিউট করা সম্ভব, পরিবেশ বান্ধব প্রক্রিয়া নিশ্চিত করে, সেটি কিন্তু আজকে সিএমসিটি সিমেন্টের সিইও আমাদেরকে জানিয়েছেন। তবে এসব ক্ষেত্রে যেসব কর বিষয়ক ব্যবস্থাপনাগুলো দরকার, যে নীতি সহায়তাগুলো দরকার, সেটি যদি নীতি নির্ধারকরা নিশ্চিত করতে পারেন, তাহলে আমার মনে হয় শুধু সিমেন্ট কেন, বাংলাদেশের যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি খুব বড় আকারে গ্রো করতে পারবে এবং বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করবে। আমরা তেমনটিই চাই। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।